হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কোর্সের ফার্স্ট ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 নিয়ে আমি তোমাদের সাথে আছি বিবি ফাতেমা বৃষ্টি আপু। সো কারা কারা জয়েন হয়েছো তাড়াতাড়ি একটু আমরা জয়েন হয়ে যাব, এরপর আমরা খুব তাড়াতাড়ি আজকে ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? ওকে, চলে না চলে না মুভ হচ্ছে না চলে এই যে চলতেছে লাইভ চলতেছে এখানে চলতেছে না ফোনে। কথা বলো এই সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? সবাই আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নাকি এবং শুনতে পাচ্ছি নাকি এটা আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো। হ্যাঁ, লাইভ 101 জন নেট নাই তো তাহলে কেমন চলতেছে? কারা কারা আমরা জয়েন হয়ে গিয়েছি আমরা সবাই একটু চেক করব যে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি নাকি এবং ঠিকমতো দেখতে পাচ্ছি নাকি। সবাই পাচ্ছে, আমি কিভাবে বুঝবো যে শুনতে পাচ্ছি না? আমি দেখতেছি। আই অল ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমি শুরু করে দিই, কারণ কোনো রেসপন্স পাচ্ছি না, বাট তো আমি শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1টা অনেক ইজি, অনেক সহজ। সো ওইটা দিয়ে যদি আমি শুরু করি তোমাদের কাছে মনে হবে খুবই বোরিং, তো আমি শুরু করব হচ্ছে চ্যাপ্টার 2 দিয়ে। হ্যাঁ, সো চ্যাপ্টার 2টাও অন্যান্য চ্যাপ্টারের তুলনায় সহজ, তোমরা সবাই হচ্ছে জানো, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়বো একদম টেকনিক সহ, ঠিক আছে? টেকনিক দিয়ে দিয়ে আমরা আজকে চ্যাপ্টার 2টা হচ্ছে কভার করব, দেন আমরা চ্যাপ্টার 1-এ হচ্ছে সুইচ করব। আচ্ছা, লাইভ চলতেছে, ক্লিয়ার দেখাচ্ছে, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, আমি কি তাহলে কন্টিনিউ করব ক্লাস? আচ্ছা, তাহলে চ্যাপ্টার 2-তে আমাদের কি কি আছে? চ্যাপ্টার 2-তে আমরা হচ্ছে বেশ কিছু ম্যাথ করব, পারমাণবিক ভর, আণবিক ভর, এগুলো দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ করব। আমরা হচ্ছে ব্যাপন, নিঃসরণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক রিলেটেড সকল ধরনের সংজ্ঞা এবং পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসে সেগুলো নিয়েও আমরা হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা চ্যাপ্টার 2টা দিয়ে হচ্ছে স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে ফার্স্টে হচ্ছে পারমাণবিক ভর। এই সূত্রটা আমরা সবাই জানি, এসএসসি 2023 যেহেতু, তো তোমরা সবাই এই চ্যাপ্টার অনেক আগে তোমরা হচ্ছে পড়ে আসছো। হ্যাঁ, পারবো। পারবা? কেন? এর মধ্যে আছে সোহানের ভিতরে সেকেন্ডারি ভালো ক্রিকেটার। তোমার যদি ক্রিকেট খেলে নাকি? ব্যাট দিয়া বাড়ি যাবে কখনো? আমার কিছুতে অবশ্যই দিয়েছে, এখন ক্যান্সেল পরে। ওকে, ট্রান্সেন্ড দিতে গিয়ে সোহান ওটারে সেকেন্ডারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে যদি দেখি, দেখো পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা কি? কোনো মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1 অনুপাতকে আমরা বলে থাকি হচ্ছে পারমাণবিক ভর। এখন তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা কিন্তু আসতেই পারে যে আপু কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1টা কেন? এটাকে আমরা ধরে নেই হচ্ছে ইউনিট, ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে বলি, একটু চিন্তা করি, দেখো তোমাকে আমি বললাম যে এইটা হচ্ছে, আচ্ছা তোমাকে আমি বললাম এতটুকু হচ্ছে 5 মিটার। হ্যাঁ, এতটুকু হচ্ছে 5 মিটার। তাহলে তোমাকে আগে কিন্তু এটা কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে 1 মিটার কতটুকু, তাই না? অর্থাৎ এতটুকু যদি 1 মিটার হয়, এরকম কি 5 বার, এটা হচ্ছে কি 5 মিটার। সো এখানে আমি ফার্স্টে 1 মিটারটা দেখতে পাচ্ছি। সো 1 মিটারটাকে আমি কি করেছি? ফিক্স করে নিয়েছি যে ঠিক আছে আমরা এতটুকুকে বলবো 1 মিটার। তো এরকম করে করে কি 5টা, এটাকে আমরা বলি হচ্ছে কি 5 মিটার। তো একইভাবে এইখানেও কোনো একটা মৌলের পারমাণবিক ভর আমরা কিভাবে বুঝবো? আমরা এই জন্য একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1, ঠিক আছে? সো এটাকে আমরা বলি হচ্ছে 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? সো এইখানে এটাই হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1, সেটা হচ্ছে কি 1.6604 × 10⁻⁻²৪, ঠিক আছে? আচ্ছা, সো এখানে
কোনো একটা মৌলের যে কোনো মৌলের পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1 এটার অনুপাতকে আমরা বলবো ওই মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে আণবিক ভরটা কি? আণবিক ভরটা দেখো, আণবিক ভরটা কি হবে দেখো, কোনো পদার্থের একটি অণুর ভর, এখানে হবে কোনো পদার্থের একটি অণুর ভর। ধর তোমাকে আমি বললাম পানির আণবিক ভর কত, অর্থাৎ পানির একটি অণুর ভর লাগবে এখানে। তো এখানে এই লেখাটা ভুল লিখেছে, এখানে হবে হচ্ছে ওই যৌগের বা বলতে পারো ওই পদার্থের একটি অণুর ভর এবং কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1, যেটা হচ্ছে যে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটার অনুপাতকে আমরা বলি হচ্ছে কি ওই পদার্থের আণবিক ভর। খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো পারমাণবিক ভরের কোনো একক নেই কেন। একটু আগে আমরা যেই সংজ্ঞাটা দেখেছিলাম ওখানে আমরা কি বলেছিলাম যে কোনো একটা মৌলের না এটা 2 পরে তো বেশি, মানে এটা 2 এরই বেশি। হ্যাঁ, পরে হচ্ছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 না না চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 ছিল। বুঝছি, মানে এই টপিকটা হইছে তোমার ঠিকই তো আছে নাকি? হ্যাঁ, পদার্থের অবস্থায় তো ঠিক আছে, কনফিউজ হয়ে যাচ্ছি তো। 14 তোর কয় দিও? হ্যাঁ ঠিকই তো, 1 আর 2 আর 3 হচ্ছে পরের দিন। ব্যাপন দেখে বলতেছি, ব্যাপনটা কোন সব কি না 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 ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখো পারমাণবিক ভর একই জাতীয় দুটি রাশির অনুপাত হয়, পারমাণবিক ভরের কোনো একক নাই, এটি একটি সংখ্যা মাত্র। ঠিক আছে, এই কথাটার মানে কি? একটু আগে আমরা যদি ওই সূত্রের দিকে চলে যাই, দেখো এই সূত্রের দিকে যদি আমরা আসি, পোলাওয়ান বলতেছে কি আপু ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার পড়ানো বলছিল, এটা তো চ্যাপ্টার 3। এটা চ্যাপ্টার 3 না, এটা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর কিছু বেসিক জিনিস, প্লিজ চেক। এটা তো থার্ড চ্যাপ্টারের সব কমেন্ট। এটা চ্যাপ্টার 2 তে এই জিনিসগুলো আমি যদি হচ্ছে না পড়াই তখন দেখা যাবে কি চ্যাপ্টার 2 এর একদম শুরুর দিকে যে সকল আসবে কথাবার্তা আণবিক ভর বারবার এই কথাগুলো আসবে। সো এই জন্য জাস্ট আণবিক ভরের কনসেপ্টটা আমি আগে থেকে হচ্ছে বুঝাই দিচ্ছি, এই আর কিছু না। আচ্ছা, ওদের সাথে একটু মিট এন্ড গ্রিট করে যাই। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের আপু কিন্তু ঠিকভাবেই পড়াচ্ছেন, তো কনফিউশন হওয়ার কিছু নাই যে ভাই আপু চ্যাপ্টার 1 2 থাকার কথা 3 কেন পড়াচ্ছেন। উল্টো আপু অধিক ডেডিকেশন দিয়ে চ্যাপ্টার 3 এর জিনিসগুলো আগে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে, যেন 2 এর ভিতরে যেগুলো আছে সেগুলো তুমি বুঝতে পারো। ব্যাপন নিঃসরণের ক্ষেত্রে দেখা যাবে আণবিক ভর বের করে তোমাকে হচ্ছে কম্পেয়ার করতে হবে। সো তুমি যদি শুরুতেই না জানো যে আণবিক ভর কি, তাহলে তুমি ওখানে কিভাবে বের করবা? মুখস্থ তো পড়া যাবে না। সো এই জন্য আগে থেকে জাস্ট চমৎকার। সো কিন্তু ডাইরেক্ট ব্যাপন নিঃসরণ পড়াতে পারতো, বাট না, আপু তোমাকে আগে আণবিক ভর নির্ণয় করা শেখাচ্ছেন। এরপরে তো ক্লাস মনোযোগ দিয়ে করবো। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এই এসএসসি 23 একাডেমিক প্রোগ্রাম আগামীকাল তোমাদের আশিকুজ্জামান ভাইয়া ফিজিক্স ক্লাসটি নেবেন গতির উপর। তো চমৎকার চমৎকার ক্লাস এখানে হবে। তো বন্ধু বান্ধবীদেরকে জানাতে যেন ভুলো না যেন এই কোর্সটাতে সবাই এনরোল করে। তো আপুর ক্লাসটি করো, ক্লাসটি করে কেমন লাগছে সেটা বন্দি পাঠশালা গ্রুপ এবং বন্দি পাঠশালা স্কুল গ্রুপে তোমার নোটখানা জমা দেওয়ার মাধ্যমে জানিয়ে দিও। অবশ্যই ক্লাসের রিভিউ দিবা, ভালো হোক মন্দ হোক, তোমরা জানাবা যে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে। ওকে আপু, কন্টিনিউ। ওকে, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম যে পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক কেন থাকবে না, তুমি খেয়াল করে দেখবা যে আমরা কি বলি পানির আণবিক ভর হচ্ছে 18। সো এখানে 18 সাথে কোনো কি থাকে না, গ্রাম থাকে না, কেজি থাকে না, কোনো একক থাকে না। কেন থাকে না? দেখো এখানে দেখো মৌলের একটি পরমাণুর ভর, ঠিক আছে। সো এই ভরটাও হচ্ছে কি আমার গ্রামে আসতেছে, কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1, এটাও কি আমার গ্রামে আসতেছে। সো দেখো উপরে আর নিচে এটা যেহেতু আমার একই জাতীয় রাশির অনুপাত, যার কারণে কোনো মৌলের পারমাণবিক ভর বলো বা কোনো যৌগের আণবিক ভর বলো, এদের কিন্তু আমার কি থাকবে না, কোনো একক থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরো কিছু বেসিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম সম্পূর্ণ খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভরও তোমাদের খুবই ভালো মতো করে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি তোমাদেরকে একদম শুরু থেকে বলি কি কি থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। সো এরকম তোমাকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে এবং সেই মৌলের পারমাণবিক ভর তোমাকে কিন্তু কি করতে হবে,
জানতে হবে, ঠিক আছে? আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি, কোনো একটা মৌলের পারমাণবিক ভর, যেমন আমরা যখন বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর 16, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। সো এই জিনিসগুলো কিভাবে আসছে, এই জিনিসগুলো আলটিমেটলি সূত্রের মাধ্যমে আসছে, ঠিক আছে? আমি তোমাকে যখন বলি, তোমাদের এরকম কিন্তু প্রায় কোয়েশ্চেন আসে যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়, তখন আমরা কি বলি, তখন আমরা বলি অক্সিজেনের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1 অনুপাত করে দেখা গিয়েছে, যেটা সেটা কি আসে, 16 আসে। এই জন্য অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা মৌলের পারমাণবিক ভর বের করতে পারি। আবার একইভাবে আমরা কি করতে পারি, কোনো যৌগের আণবিক ভর বের করতে পারি। এখন কোন যৌগের আণবিক ভর আমরা এই সূত্রের মাধ্যমে যেমন বের করতে পারি, কোন পদার্থের একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1, এভাবে যখন আমরা হচ্ছে বের করতে পারি, আরেকভাবে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ওই যৌগটা নিব, ধরো তোমাকে আমরা বললাম যে পানি, হ্যাঁ, এখন পানির আণবিক ভর তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এগুলো আমি শিখাই দিচ্ছি, অধ্যায় 3 যখন পড়াবো তখন এগুলো নিয়ে আর তোমাদের সাথে কথা বলবো না, কারণ এগুলো আমি যদি তোমাদেরকে না পড়াই, তুমি একটু পরে গিয়ে দেখবা যে তোমাকে বলতেছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কোনটির কি ব্যাপন হার বেশি এবং কেন। তখন আমরা কি করবো জানো, তখন আমাদের এই আণবিক ভর বের করেই কিন্তু করতে হবে। এই জন্য এই কনসেপ্টগুলো তোমাদেরকে আমি আগে দেখাই দিচ্ছি। দেখো এখানে তোমাকে বললাম যে পানির আণবিক ভর বের করো, তুমি চাইলে সূত্রের মাধ্যমে বের করতে পারো, পানির একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12/1। তুমি চাইলে সূত্রের মাধ্যমেও করতে পারো, বা তুমি চাইলে কি করতে পারো, এখানে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক ভর দিয়েও তুমি কি করতে পারো, বের করতে পারো এই যৌগের আণবিক ভর কত, ঠিক আছে? নর্মালি যেটা হয়, এটা তোমাদেরকে আমি জাস্ট মুখে বলি, সবাই আমরা লিখে নিব, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে আমরা পারমাণবিক ভর বের করি সিম্পলি 2 গুণ করে, ঠিক আছে? আর পারমাণবিক সংখ্যা যদি আমার বিজোড় হয় তখন পারমাণবিক ভর আমরা বের করি 2 গুণ করে সাথে 1 যোগ করে। কি বললাম একটু দেখো, এটা তোমাদের পরের চ্যাপ্টার আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, না হয় এখানে আণবিক ভর তুমি বের করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় জোড় পারমাণবিক সংখ্যা যদি হয়, এর সাথে 2 গুণ করলেই আমি পেয়ে যাব ওই মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে? আর যদি এমন হয় বিজোড় পারমাণবিক সংখ্যা যদি হয়, এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে আমরা পারমাণবিক ভর বের করতে পারবো, ঠিক আছে? বেশিরভাগ কেসে এরকমই হয়। আবার এর মধ্যেও কিছু কি থাকে, ব্যতিক্রম থাকে, যেমন নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন, বেরিলিয়াম, এরা হচ্ছে মানবে না, এরা এই সূত্র হচ্ছে মানবে না। এদের জন্য তোমাদেরকে ডিরেক্টলি কি করতে হবে, পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নেট কি আছে এখন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যেমন আমি এটা যদি এক্সাম্পল দিই, যেমন জোড় পারমাণবিক সংখ্যা, যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 16, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, ঠিক আছে? ক্লিয়ার? আবার মনে করো কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, এটাকে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 12, অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর হবে 12। সো এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন, বেরিলিয়াম, এগুলো হচ্ছে কি আমরা ব্যতিক্রম, ঠিক আছে? আচ্ছা, সো এখানে খেয়াল করো যে পানি, সবসময় মনে রাখবো হাইড্রোজেনের পারমাণবিক ভর, ওই যে বললাম হাইড্রোজেন কি আমার ব্যতিক্রম, তাই বিজোড় দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু কি 1, তাহলে এখানে কি হয়, 2 একে 2 আর 1 যোগ করে আবার 3 হয়ে যায়, 3 হবে না, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। ওই যে ওখানে আমি কি বলেছি, ব্যতিক্রম বলেছি, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 গুণ 2 প্লাস অক্সিজেন কি আমার জোড় পারমাণবিক সংখ্যা 8, এটাকে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে কি পারমাণবিক ভর 16 প্লাস 16 অর্থাৎ 18, ঠিক আছে? এগুলো আমরা সামনে গিয়ে আরো আলোচনা আসবে, আমি শুরুতে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম। অর্থাৎ আমরা শিখলাম হচ্ছে পারমাণবিক ভর সূত্রের সাহায্যে আমরা কিভাবে বের করি, আণবিক ভর সূত্রের সাহায্যে আমরা কিভাবে বের করি, কোন যৌগের আণবিক ভর ওই যৌগে উপস্থিত মৌলগুলোর পারমাণবিক ভরের সাহায্যে আমরা কিভাবে বের করি, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমাদের আলোচনা শেষ। তো এই গেল আমার কথাবার্তা এখানে। এবার আমরা চলে আসি
মেইন জায়গায়। আচ্ছা, এগুলো আমরা আশা করি সবাই পারবো। এরকম তোমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে, অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়। ফার্স্ট আমরা এরকম কি করব, সংজ্ঞা হিসেবে লিখবো, এরপরে বলবো অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে বোঝাবে অক্সিজেনের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের অনুপাত হচ্ছে 16। ওকে, আচ্ছা। সো এগুলো তোমাদেরকে জাস্ট আমি স্লাইডে অ্যাড করেছি, কারণ এই স্লাইডগুলো তোমাদেরকে যখন হচ্ছে প্রোভাইড করে দিব যাতে তোমাদের জন্য ইজি হয়। সো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি আণবিক ভর নির্ণয়। এখানে খেয়াল করে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার কি দেখো 14 প্লাস 1 ইন্টু 3 কিভাবে হলো, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 14 প্লাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু 17। তোমরা এগুলো সবাই পারবে আশা করি। সো এখানে জাস্ট কিছু এক্সাম্পল আছে, স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আশা করি সবাই করে নিতে পারবা। ওকে, এবার চলে আসি আপনাদের চ্যাপ্টার 2-তে। হ্যাঁ, আপনারা যেটা নিয়ে এত অস্থির হয়ে গেছিলেন যে আপু চ্যাপ্টার 3 পড়াচ্ছে, আপুর তো খেয়াল আছে, ঠিক আছে। সো এখন আমরা মেইন টপিক শুরু করবো। এই টপিকগুলো খুবই বোরিং, ঠিক আছে। সো এই জন্য আমি জাস্ট তোমাদেরকে কি করেছি, কিছু আইডিয়া দিয়েছি, বেসিক আইডিয়া দিয়েছি। আমি আজকের ক্লাস শেষ করে তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভরটর যা আছে এগুলো আমার নিজের কাছে নোট করা আছে। সো সেগুলো আমি তোমাদেরকে হচ্ছে একদম সুন্দর করে প্রোভাইড করে দেবো, সবাই আমরা হচ্ছে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এগুলো তোমাদের পুরো কেমিস্ট্রি জুড়ে খুবই কাজে দিবে। আমি যখনই কোনো একটা স্টুডেন্টকে ক্লাস 9-10-এর কোনো একটা স্টুডেন্টকে আমি যখন কেমিস্ট্রি পড়াই তখন শুরুতেই আমি ওই 2-3টা পেজ ওদেরকে আমি হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে। কিছু যৌগ মূলকের যোজনী, তারপরে হচ্ছে মৌলের পারমাণবিক ভর, কোনো একটা মৌলের আমার হচ্ছে কি বলবো পারমাণবিক ভর কত হয়, পারমাণবিক সংখ্যা তো কি জাস্ট প্রোটন সংখ্যা, এগুলো আমরা আসবো। সো ওগুলো নিয়ে এখন আর খুব বেশি কথা না বলি। সো এগুলো আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। আজকের ক্লাসের শুরুতে টুকটাক আলোচনা করেছি, কারণ এই চ্যাপ্টারের জন্য আমার সেগুলো লাগবে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আমাদের মেইন টপিকে আমরা হচ্ছে ঢুকে যাই। সেখানে দেখো আমরা শুরু করব আজকে হচ্ছে গলনাঙ্ক দিয়ে। আরেকটা কথা, এই স্লাইডে যত কথাবার্তা আছে সব আমার নোট থেকে নেয়া, সব আমার জাস্ট নোট কি করেছি কপি পেস্ট করেছি। এই নোট আমি আসলে অনেক স্টুডেন্টকে হচ্ছে পড়িয়েছি এই নোট দিয়ে। আরেকটা হচ্ছে কেমিস্ট্রি সবসময় পড়তে হবে বুঝে বুঝে, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। যখন তোমার বোঝা শেষ তখন তোমাকে কি করতে হবে, মুখস্থ। আসলে এই জিনিসটা এরকম না যে কি না বুঝে মুখস্থ, এরকম না, তোমাকে কিন্তু কিছু জিনিস মনে রাখতে হয়, এই জন্য তোমাকে কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো কিভাবে পড়তে হবে এগুলো আমি আমার পুরো ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আলোচনা করে দিব। সো এখন আমরা মেইন টপিকটা হালকা পাতলা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আছে হচ্ছে কি গলনাঙ্ক। সবসময় আমরা এই জিনিসগুলো মনে রাখবো যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে তাপমাত্রা। আমরা খুবই ভুল করি এই কথাগুলো, হ্যাঁ। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে কি তাপমাত্রা, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো প্রক্রিয়া না, এগুলো হচ্ছে তাপমাত্রা। গলন, স্ফুটন এগুলো হচ্ছে প্রক্রিয়া। গলন, স্ফুটন এগুলো হচ্ছে প্রক্রিয়া। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো কি, এগুলো হচ্ছে তাপমাত্রা। আর গলন, স্ফুটন এগুলো কি, এগুলো হচ্ছে প্রক্রিয়া। লেখচিত্র আঁকার পর আমরা বিভিন্ন রেখা পাই, সেখান থেকে আমরা স্পেশাল 2টা রেখা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে গলনাঙ্ক রেখা, বা এটাকে অনেক সময় তোমার কি বলে গলন রেখাও বলে থাকে, আর আরেকটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। তো শুরুতে দেখো গলনাঙ্কটা কি, এগুলো যে সংজ্ঞা এগুলো আমরা সবাই পারি, বাট কোথায় কোথায় ভুল করি আপু তোমাদেরকে সেগুলো দেখাই। গলনাঙ্ক হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, মানে 1 অ্যাটমসফিয়ার। এই কথাটা না লিখলে পাবা 0, ঠিক আছে। কারণ চাপ যদি উলট পালট হয়, চাপ যদি চেঞ্জ হয় তখন কিন্তু এই তাপমাত্রাটাও কি করবে, ভ্যারি করবে। সো অবশ্যই তোমাকে লিখতে হবে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বা 1 অ্যাটমসফিয়ার চাপে যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে আমরা বলে থাকি ওই পদার্থের গলনাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ আমরা কি বলতেছি, আমরা বলছি এখানে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করবে, হতে পারে বরফ পানি হচ্ছে, হতে পারে যে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, আমরা সেই তাপমাত্রাটাকে বলবো হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে অবশ্যই
স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে বা 1 অ্যাটমসফিয়ার চাপ হতে হবে। এরপরে আছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা খুবই সিম্পল, জাস্ট এখানে তরল থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে আমার কি হবে সংজ্ঞাটা? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হতে শুরু করে তাকে আমরা বলি হচ্ছে কি স্ফুটনাঙ্ক। ঠিক আছে, ডান। এরপরে হচ্ছে গলন আর স্ফুটন, এটা কি প্রক্রিয়া। তাহলে কি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হতে থাকবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো গলন। যে প্রক্রিয়ায় কোনো তরল গ্যাসে পরিণত হবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো স্ফুটন। তাহলে তাপমাত্রা দুটো পড়া শেষ, প্রক্রিয়া দুটো পড়া শেষ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার কণার গতিতত্ত্ব। এটা খুবই সিম্পল জিনিস। যেমন মনে করো এখানে আমি একটা পদার্থের একটা অংশ আমি নিয়েছি, পদার্থটা অনেক বেশি বড় মনে করো, সেখান থেকে একটা অংশ নিয়েছি। এখন এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে। এখন এই দুই অণুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি আন্তঃআণবিক দূরত্ব। আর এই দুই অণুর মধ্যে যে আকর্ষণ কাজ করবে তাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। ওকে, আচ্ছা, তো এখানে দেখো কণার গতিতত্ত্বটা কি বলেছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে আমরা বলে থাকি হচ্ছে গতিতত্ত্ব। খুবই হচ্ছে কি বলবো মুখস্থ টাইপের কথাবার্তা, বাট আমরা যদি একটু ট্রাই করি বোঝার, আমি আরো নেক্সট 3-4টা স্লাইডের কথা আমি একসাথে তোমাদেরকে হচ্ছে বলে দিই। সেটা হচ্ছে মনে করো কঠিন পদার্থ। হ্যাঁ, কঠিন পদার্থ মনে করো তুমি কোনো একটা জায়গায় রাখলা, ঠিক আছে, তোমার কাছে কি মনে হবে, তুমি এটাকে অনেকক্ষণ ধরে কি করলা, বাড়াবাড়ি করলা, বাট দেখলা যে না, এটা হচ্ছে কি সহজে আমি আলাদা করতে পারছি না। এর মানে কি? এর মানে হচ্ছে আমার কঠিন পদার্থের মধ্যে দুইটা অণুর মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব যেটা সেটা অনেক কম থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা সেটা অনেক বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্বটা কম থাকে। তরল পদার্থের ক্ষেত্রে আর একটু কি হবে, হেরফের হবে। যেমন তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলা কি থাকে, আর একটু বেশি দূরে দূরে থাকে, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্বটা বেশি হয়, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, আরো দূরে চলে যাবে। ঠিক আছে, তখন যেটা হয় আন্তঃআণবিক দূরত্ব আরো বেড়ে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়। ঠিক আছে, সো এই কথাবার্তাগুলাই দেখবা পরের কতগুলো স্লাইড জুড়ে আছে। আমি স্লাইডে সব অ্যাড করে দিয়েছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, বাট এই জিনিসগুলো খুবই সিম্পল। যেমন দেখো কঠিন কি, অণুগুলোর নিজ অবস্থান কি দৃঢ়, অণুগুলোর মাঝে দূরত্ব নেই বা থাকলেও খুবই কম, ঢেলে প্রবাহিত করা যায় না, চাপ দিয়ে সংকুচিত করা যায় না, তোমরা সবাই জানো। যেমন দেখো এটাকে আমরা কি করতে পারতেছি, সংকুচিত করতে পারছি না, প্রসারিত করতে পারছি না। ঠিক আছে, সো এই কথাবার্তাগুলো। এরপরে হচ্ছে তরল গ্যাসীয়। সো এইখানে আসলে খুব বেশি বোঝানোর কিছু নেই, এগুলো আমরা সবাই পারি। ঠিক আছে, আমি সুন্দর মতো নোট আকারে তোমাদেরকে লিখে রেখেছি, তোমরা জাস্ট পড়লেই বুঝতে পারবা, খুবই সিম্পল। আচ্ছা, কেমনটা লাগে? লাইট চলতেছে, লাইট চলে, ও লাইভ চলতেছে। বাইকে বলো। লাইভ চলতেছে, লাইভ চলতেছে, লাইট তো চলতেছে ভাই। একটু সময় নেই। কতটুকু পড়ানো হয়েছে তোমার? কিছুই হয় না তেমন। ওই তোমার আণবিক ভর দেখে ভাবতেছে এটা মনে হয় তৃতীয় অধ্যায়। না, পরে দেখা যাবে যখন হচ্ছে ওইটা পড়াবো, ব্যাপনের আণবিক ভর পড়াবো, তো ওই সময় কি পড়াবো? ঠিক আছে, প্রথমে তো তোমার হচ্ছে ওই যে কেমিস্ট্রির ইতিহাস ওগুলো লাস্টে হ্যাঁ, এই জন্যই আমি একটু সবার শেষে রেখেছি। একদম ক্লাস স্ট্রাকচার সম্পূর্ণ ঠিক আছে। খোলা সিলেবাসই জানে না, ভর্তি হয়েছে 1 বছর হয়ে গেছে। আচ্ছা ভাই, কারেন্ট গেছে, লাইটটা চলতেছে কেমন এটা বুঝতেছি না। হটস্পট নেট কানেক্ট করা না, হটস্পট
জেনারেটর অফ হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দর্শক নিচে বসে। দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আমাদের এখানেও কারেন্ট নিয়ে গেছে, ব্যাপার না। এখন কি হবে? বেশ তো ভালো ছিল। ওফো, এখন অ্যাংরি ট্যাংরি দিয়ে ভরা ফেলবে। সমস্যা নেই, স্ট্রাগল করতেছে। লাইফটা তাহলে এন্ড করে এক মিনিট লাগবে, এক মিনিট লাগবে। শুরু করে গেছে তো, এক মিনিট সময় লাগছে। কেউ ক্লাস থেকে বের হয়েও না, এখনই আমাদের লাইভটা শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন বাড়তেছে, বাড়তেছে। এই কেউ ক্লাস থেকে বের হয়েও না, এখনই ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে আবার ক্লাস শুরু হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ বোর্ডে বইছিলাম, ছিলাম এগিয়ে যাচ্ছে মানে। কি একটা অবস্থা, আমি আজকে কোনো কমেন্টই পড়তে পারিনি। 370 জনের মতো আছে। 14 জনের বাসায় কল দেওয়া লাগবে এখন, যে 14 জন চলে গেছে। আমি কোনো কমেন্ট পড়তে পারছি না এখানে, সো কারো কাছে নড়তেছে কেন? কোনটা? ও ওটা সিম নাই, এই জন্য তো। ওয়াইফাইয়ের জন্য আমি হটস্পট দিচ্ছি তোমাদের। এটা ছিল কি রাখতো? না, শোনো তো নিচের দিকে থাকে না? এটা তো সিরিয়াল নেই। দেখলে তো চিনতে পারবো। ছবি দেওয়া ছিল কি? না না, 3 বড় জন্য মেবি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট মানে আরেকটা পিডিএফ আছে, এটার জন্য মানে এটাতে না, হ্যাঁ, এটা দিয়ে বোঝাবো। ওকে না? জেনারেটরের আওয়াজ কি মধুর। এটা ডেডিকেশন, এটা ডেডিকেশন। হাইয়া, নিতে পারবো না। হটস্পট। আচ্ছা, আমি শুরু করে দিই, হ্যাঁ। 40 মিনিট কিন্তু কারেন্ট নেট আসবে না। ওকে, প্রশ্ন করতেছিল যে হচ্ছে পিডিএফ কিভাবে পাবা? ক্লাস শেষ হলে এই পিডিএফটা তোমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দেওয়া হবে। হ্যাঁ, স্লাইডটা আসলে এমন ভাবে করা যাতে করে তোমাদের জন্য পড়তে ইজি হয়। একদম জাস্ট আমার হুবহু যে নোটটা ছিল আমি সেটাই তুলে দিয়েছি, হ্যাঁ, যাতে করে তোমাদেরকে এক্সট্রা করে আবার নোট না করতে হয়, বা নোট করতে হলেও তোমাকে যাতে কষ্ট কম করতে হয়। ও খোদা, ফোন তো নিয়ে এসেছে। আমার কোনো কমেন্টই পড়তে পারবো না, কারণ এখানে এই যে কারেন্টের খুবই সিরিয়াস প্রবলেম। সো আমি এখানে কোনো কমেন্টই পড়তে পারছি না আজকে, হ্যাঁ। সো তোমাদের যাদের যাদের কোনো সমস্যা থাকবে ওইটা নিয়ে আর একটু পরে কথা বলতে হবে, ঠিক আছে? আমি আমার মতো করে পড়াই যাই, ঠিক আছে? আসলে এইভাবে পড়ায় আমিও কোনো শান্তি পাচ্ছি না, কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে আমি জাস্ট হচ্ছে একতরফা পড়াই যাচ্ছি, কোনো ফিডব্যাক পাচ্ছি না, হ্যাঁ। সো একটু জাস্ট ওয়েট করো, কারেন্ট যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হয় এরকমভাবে যদি চলতে থাকে তাহলে হচ্ছে তোমাদের কমেন্ট আর আমার পড়া হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে কিছু প্রসেস নিয়ে হচ্ছে কথা বলছিলাম। সো এখানে এই প্রসেসটা শুরু করার সময় কারেন্ট চলে গেছে। সো দেখো,
আচ্ছা, ঘনীভবন, শীতলীকরণ, বাষ্পীভবন। ওকে, এখানে একটু সবাই একটু খেয়াল করো। ঘনীভবন, কোনো কিছুকে আমরা কি করতেছি, ঘন করতেছি। সো এর আগে আমি যে কিছু কথা বলি সেগুলো হচ্ছে, যেমন মনে করো কঠিন, কোনো একটা কঠিন পদার্থ থেকে তুমি তরল করলা, ওই তরল পদার্থ থেকে তুমি কি করলা, গ্যাসীয়তে নিয়ে গেলা। তাহলে এখানে কঠিন থেকে তরল কিভাবে হবে? যখন তুমি এখানে তাপ প্রয়োগ করবা তখন। তরল থেকে গ্যাসে কিভাবে যাবা? যখন তুমি তাপ প্রয়োগ করবা। এখন এটা তো আমরা সবাই জানি, বাট কথা হচ্ছে যে তাপ প্রয়োগ করলে কেন কঠিন থেকে তরলে হচ্ছে। চিন্তা করো, কঠিনে যখন আমরা থাকবো তখন আমার এই যে অণুগুলা খুবই কাছাকাছি থাকবে, অণুগুলা এরকম খুবই কাছাকাছি থাকে, ঠিক আছে। যখন তুমি তাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগ করার কারণে তুমি ধরো এখানে তুমি সেই অণুগুলার উপর তাপ প্রয়োগ করলা, ঠিক আছে। তখন যেটা হবে, অণুগুলা এই তাপ শোষণ করবে, শোষণ করে তারা হচ্ছে কি করবে, ছোটাছুটি করবে, কম্পন বাড়বে। অর্থাৎ তারা এই ধরো এই যে একটা অণু, এই যে আরেকটা অণু, তারা এই দুই অণু একে অপর থেকে দূরে সরে যাবে। তখন এই সিচুয়েশন হবে, ঠিক আছে, যে তারা কি হলো, এই যে অণুগুলার মধ্যে দূরত্ব বাড়লো। কেন দূরত্ব বাড়লো? তুমি তাপ দিয়েছ, অণুগুলা এই তাপ শক্তি শোষণ করেছে, শোষণ করার পর এই যে এই অণুগুলার কম্পন বেড়েছে, ফলে এই অণুটা আমার কি কাপাকাপি করে এই আরেকটা অণু থেকে আরো দূরে সরে গিয়েছে, স্পেস বাড়লো। আবারও সেম প্রসিডিউর, তখন কি হবে, অণুগুলার মধ্যে দূরত্ব আরো বাড়বে, ঠিক আছে। তাহলে যদি আমি উল্টা কথা বলি, কোনো একটা গ্যাসীয় পদার্থ, তার থেকে আমি তাপটাকে সরাই ফেললাম, তখন কি হবে, তাপটাকে সরাই ফেললাম, শক্তি সেখান থেকে আমি বের করে আনলাম, তখন কি হবে, গ্যাস থেকে তরল হবে। তরল পদার্থ থেকে আমি যদি কি করি, তরল পদার্থ থেকে আমি যদি তাপকে বের করে আনি, তখন কি হবে, সেটা আবার কঠিন পদার্থে পরিণত হবে, ঠিক আছে। তো এইটুকু বুঝলে এই তিনটা জিনিস বোঝা খুবই ইজি। দেখো, ঘনীভবন, তাপ সরিয়ে গ্যাসকে তরলে রূপান্তর করাকে ঘনীভবন বলে। অর্থাৎ একটা গ্যাসীয় পদার্থ থাকবে, একে আমরা কি করব, ঘন করব। দেখো এখানে লেখা আছে ঘনীভবন। তো ঘন কিভাবে করব, তাপ সরাই ফেললে, এটা এখানে লেখা আছে তাপ সরিয়ে গ্যাসকে তরলে পরিণত করাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন। আর শীতলীকরণ কি, শীতলীকরণ হচ্ছে এই যে তাপ সরাই ফেলবো, তরলকে কঠিনে পরিণত করব, এটাকে আমরা বলি শীতলীকরণ। বাষ্পীভবন, কোন তরলকে তাপ প্রদান করে, বাষ্পীভবন মানে কি, বাষ্পে পরিণত করা। অর্থাৎ তরলের উপর আমি তাপ প্রয়োগ করব, তরল থেকে তখন কি হবে, বাষ্পে পরিণত হবে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা কথা লেখা আছে, হ্যাঁ দেখি সবাই বুঝি নাকি। দেখো, ইউরিয়ার গলনাঙ্ক এখানে আছে 133 ডিগ্রি সেলসিয়াস, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটার মানে কি জানো? ধরো এই কোয়েশ্চেন গুলা কিভাবে আসতে পারে, পোলাপান মনোযোগ দাও, হ্যাঁ। এই কোয়েশ্চেন কিভাবে আসতে পারে? আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে এমসিকিউ হিসেবে, ঠিক আছে। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, এমসিকিউ হিসেবেও আসতে পারে। তাহলে দেখো তোমাকে এখানে কোয়েশ্চেন কিভাবে বলতে পারে যে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। তখন আমরা কিভাবে আনসার করব, ফার্স্টে লিখবো গলনাঙ্কের সংজ্ঞা লিখবো, এরপর আমরা কি লিখবো, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে আমার কি কঠিন সালফার থেকে তরল সালফারে পরিণত করতে আমার যে তাপমাত্রাটা প্রয়োজন হবে, সেই তাপমাত্রাটা হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আবার এখানে সেম হচ্ছে কি ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো, এটা আসতে পারে। আবার আসতে পারে এমসিকিউ হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তুমি বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইজ করে তুমি দেখতে পারবা যে হয় অনুধাবনমূলক প্রশ্নে আসছে, না হয় এমসিকিউতে আসছে। এমসিকিউতে কিভাবে আসবে, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, ইউরিয়ার গলনাঙ্ক কত, খুবই সিম্পল, হ্যাঁ। এগুলো আমি অ্যাড করে দিয়েছি স্লাইডে, যাতে পরীক্ষার আগে এই স্লাইডটা পড়লে তোমার জন্য এনাফ হয়। ওকে, এরপরে আছে হচ্ছে পাতন, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। দেখো, পাতন, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে আবার শীতল করব, অনেক কাজ এখানে। আচ্ছা, কি কি করতেছি একটু খেয়াল করো। পাতন, ফার্স্টে কাজ করতেছি তরল, তরল পদার্থকে আমরা তাপ প্রদান করব, হয়ে যাবে বাষ্প, করলাম। এই যে কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে এই বাষ্পকে আবার শীতল করব, শীতল করলে তরল হয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে পাতন, এটাই লেখা উপরে।
কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি পাতন। ডান। এরপরে আসি খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতন খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ বলো সিকিউ বলো খুবই ইম্পর্টেন্ট। আর সুপ্ত তাপ যেটা, এটা 1 নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ঊর্ধ্বপাতনটা কি? নর্মালি চিন্তা করো, আমরা তরলকে যখন তাপ প্রদান করি তখন সেটা কি হয়ে যাচ্ছে? গ্যাসীয় পদার্থ হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এখানে আমরা যেটা করব, কঠিন পদার্থকে তাপ দিলে সেগুলো তরল হবে না, তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। তাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। অর্থাৎ ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়া, এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, কোনো তাপমাত্রাও না, কোনো পদার্থের কথাও আমরা এখানে কিন্তু বলি নাই। অর্থাৎ ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি হচ্ছে, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। আর এমন যে পদার্থগুলো থাকবে যারা এই ঊর্ধ্বপাতনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। অর্থাৎ যে পদার্থগুলো আমার কঠিন অবস্থায় থাকবে তাদেরকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, তাদেরকে আমরা বলে থাকি ঊর্ধ্বপাতিত পদার্থ। সো এই পদার্থগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট এখন কি করা দরকার, ধরাই দেওয়া দরকার যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো এইভাবে পড়তে হবে, এই লাইনগুলো তোমরা এভাবে পড়লে আরেকটু ভালো করবা। জাস্ট এই জিনিসগুলোই তো আমার অ্যানালাইজ করিয়ে দেওয়া হচ্ছে কি আমার দায়িত্ব, কারণ এগুলো কিন্তু একটা ছোট বাচ্চাও পারবে। হ্যাঁ, জাস্ট দেখো খুবই সিম্পল, তরল থেকে কি করতেছি, বাষ্পে পরিণত করে সেখান থেকে আবার কি করতেছি, তাপ সরাই নিয়ে তরলে পরিণত করতেছি, এটাকে আমরা বলতেছি কি, পাতন। এটা কি সবাই বুঝবে, তাই তো? বার পরীক্ষায় কিভাবে আসবে প্রশ্ন, কিভাবে লিখবা, এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি সেভাবেই কিন্তু আগাচ্ছি। দেখো, তো এখানে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আর ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি কি সেগুলো নিয়ে এই যে এখানে হাবিজাবি কথাবার্তা, এই যে প্রত্যেকটা এক্সাম্পল গুরুত্বপূর্ণ। বারবার বলতেছি, এই চ্যাপ্টার থেকে কোনো কিছু যদি আসার মতো থাকে 1 নম্বর লিস্টে থাকবে কি, এক্সাম্পল। কার এক্সাম্পল? ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল। ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর এক্সাম্পল হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিল। আরেকটা সবচেয়ে বড় ভুল করো, সেটা তোমাকে ধরো এরকম ভাবে দিয়ে দেয়, হ্যাঁ এরকম ভাবে দিয়ে দেয় যে নিচের কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আরো কিছু হাবিজাবি এক্সাম্পল দেয়। বলো তো আনসার কোনটা হবে? আমি তো যদিও আনসার দেখতে পাবো না, তাও দেখি, কাজ করছে না। বলো তোমরা সবাই একটু আনসার বলো, তাও দেখি। আচ্ছা, ওকে। কার্বন কি আপু? কার্বন একটা মৌল, একটুকু তো জানা থাকার কথা। কার্বন কি আপু? আচ্ছা, ঠিক আছে, ওকে। কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন, সেকেন্ডটা আপু, হ্যাঁ সেকেন্ডটা। ওকে, অনেকে আনসার দিচ্ছ। ওকে, এতক্ষণ পরে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন মনে হচ্ছে ক্লাস নিয়ে একটু ভালো লাগছে। ওকে, গ্যাস, সলিড, অনেকে অনেক কথা বলতেছো, দেখি কোনটা হওয়া উচিত। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি লিখা, কঠিন, তাই না? কঠিন কার্বন ডাই অক্সাইড, রাইট? অর্থাৎ এইটা দেখো, কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থায় যখন থাকবে, অর্থাৎ সলিড স্টেটে যখন থাকবে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। সবসময় খেয়াল রাখবা, কার্বন ডাই অক্সাইড লিখে যখন এখানে এরকম গ্যাস লিখে দিবে, লিকুইড লিখে দিবে, সেখানে কিন্তু আনসার করা যাবে না। ঠিক আছে, আমরা সবাই এই জিনিসটা একটু আমাদের মাথাতে রাখবো। ঠিক আছে, সো এরকম অনেকবার কিন্তু এমসিকিউ আসছে, অনেকে এরকম ট্র্যাপে পড়ে গিয়েছে, তারা হচ্ছে একদমই কিছুই বুঝতে পারে নাই। তারা হচ্ছে কি করছে, কার্বন ডাই অক্সাইড দেখে এটাই দাগাই দিচ্ছে। কার্বন ডাই অক্সাইডের নিচে যে ছোট্ট করে লেখা আছে যে গ্যাস, এটা খেয়ালই করেনি। ঠিক আছে, তো সবাই আমরা এটা একটু খেয়াল করবো। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা পাতন বুঝলাম, ঊর্ধ্বপাতন বুঝলাম, ঊর্ধ্বপাতিত পদার্থগুলো বুঝলাম, কিভাবে প্রশ্ন আসবে সেটাও বুঝলাম। এবার আসি সুপ্ততাপ। আচ্ছা, সুপ্ততাপটা কি বলেছে? এটা বলেছে গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে। আচ্ছা, সবসময় এটা আমরা মনে রাখবো, সুপ্ততাপ এটার ইংরেজিতে হচ্ছে আমার কি, লেটেন্ট হিট। এখানে যেটা হবে, তাপমাত্রা চেঞ্জ হবে না, কিন্তু পদার্থের অবস্থা চেঞ্জ হবে। কি বললাম? তাপমাত্রা চেঞ্জ হবে না, কিন্তু পদার্থের অবস্থাটা চেঞ্জ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির থাকবে।
তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে আমরা তরলে পরিণত করতে পারি, বা তরল পদার্থকে আমরা কি করতে পারি, বায়বীয় পদার্থে পরিণত করতে পারি। যে পরিমাণ তাপ আমার হচ্ছে লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে কি সুপ্ত তাপ। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, দেখো, গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো পদার্থকে কঠিন থেকে তরলে বা তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থের সুপ্ত তাপ বলে। এটি 2 ধরনের। আচ্ছা, তো এতটুকু আশা করি আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে? কি হচ্ছে, তাপমাত্রা স্থির রাখবো, তাপমাত্রা স্থির রেখে আমরা কি পদার্থের অবস্থার পরিবর্তন করব। হতে পারে কি কঠিন থেকে তরলে পরিণত করছি, হতে পারে তরল থেকে গ্যাসে পরিণত করছি। তোমাদের মনে কিন্তু আসতেই পারে প্রশ্ন যে আপু এখানে কি উল্টাটা করা পসিবল না? তখন কি করতে হবে, তাপ তো সরাতে হবে। এখানে আমি বলেছি তাপ প্রয়োজন হয়, অর্থাৎ কঠিন থাকলে সেটা তরল হবে, তরল থাকলে সেটা কি হবে, গ্যাসীয় হবে। ঠিক আছে? তো যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে আমার কি হবে, তাপমাত্রা স্থির থাকবে কিন্তু পদার্থের অবস্থাটা পরিবর্তিত হবে। ঠিক আছে? এই সুপ্ত তাপ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আর একটা হচ্ছে কি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলনের ক্ষেত্রে আর কি হবে, গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপটা কি হবে, সেখানে আমাদেরকে কিন্তু লিখতে হবে যে স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। ডান। তাহলে এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এই যে আমি এতক্ষণ ধরে কথাগুলো বললাম এটাই আমার এই স্লাইডে লেখা আছে। দেখো পোলাপান বুঝতে পারছো নাকি? আমরা এগুলো কখনো মুখস্থ করব না। হ্যাঁ, এগুলো আমরা মুখস্থ করব না। আচ্ছা, তোমরা কি ক্লাসটা বুঝতেছো? আমি না এতক্ষণ ধরে কারোর কমেন্টই কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, এটাকে আর একটু উপর করতে হবে, ফ্রেমটাকে আর একটু উপর করতে হবে। তোমরা ক্লাসটা কি বুঝতেছো? রেকর্ড ক্লাস থাকবে, প্যারা নেই। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে। ওফো, আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। অনলি 1 কেজি কেন? আমার এটাকে কি ধরছে, আমার এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। ঠিক আছে, এই জন্য। আচ্ছা জি আপু, বুঝছি। তোমরা ক্লাসটা সবাই বুঝতে পেরেছো নাকি? একটু কমেন্ট করে আমাকে হচ্ছে জানো। ঠিক আছে, হ্যাঁ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এতক্ষণ ধরে কিন্তু কারোর কমেন্টই কিন্তু পড়তে পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ তোমাদের সবার কমেন্ট আমি হচ্ছে পড়তে পারছি। সো সবাই আমরা একটু ইন্টারাক্ট করবো। হ্যাঁ, যারা যারা আমরা ক্লাস করছি সবাই আমরা একটু ইন্টারাক্ট করবো যে আপু বুঝতে পারছি বা এই লাইন বুঝি নাই। ঠিক আছে, যেহেতু এটা একটা পেইড কোর্স। ঠিক আছে, সো সবাই সবার মানে কি বলবো বুঝটা হচ্ছে বুঝে নিব। হ্যাঁ, তুমি কোনো কিছু বুঝতে পারো নাই, তুমি আরেকজনের জন্য ওয়েট করবা না যে সেই কোয়েশ্চেনটা করবে। তুমি নিজে থেকে সেই প্রশ্নটা করবা, আপুর সর্বোচ্চ চেষ্টা করবো তোমার কোয়েশ্চেনের আনসার দেওয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো মতো। ওকে, আরেকবার। আচ্ছা, সুপ্ত তাপ। সুপ্ত তাপটা কি? সুপ্ত তাপ হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি হতে পারে? যেহেতু আমি তাপ দিচ্ছি, হয় কঠিন থেকে তরলে যাবে, না হয় তরল থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে আমার সংজ্ঞার মধ্যে আমরা কি লিখব? আমরা লিখব যে গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে তরলে বা তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো কি? সুপ্ত তাপ। এখন গলনের আপেক্ষিক সুপ্ত তাপ যখন হবে তখন আমরা কি করব? গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে। আর যখন কি হবে? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হবে তখন আমরা কি করব? স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে। ঠিক আছে, খুবই সিম্পল। ঠিক আছে জি আপু, বুঝতেছি, অনেক ইজি টপিক এগুলো। হ্যাঁ, ওকে, ইজি টপিক দেখে আমি খুব মানে ফাস্ট যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আমরা বুঝেছি। আচ্ছা, এরপরে আরেকটা ইজি টপিক আছে, দেখো এটা নিয়ে একটু কথা বলি। গলনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকে আমরা বলি গলনাঙ্ক রেখা। স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক রেখা। একটু পরেই আমরা হচ্ছে গ্রাফ দেখব, ওই গ্রাফে আমরা হচ্ছে এগুলোকে ব্যাখ্যা করব। আচ্ছা, এই যে ছবি। ওকে, সো ছবি আমরা পেয়েছি, আমরা এখন ছবি আঁকবো। ওকে,
আমরা ফার্স্টে শিখব হচ্ছে তাপীয়করণের বক্ররেখা। এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন যেটা পড়াচ্ছি সেটা সিকিউর জন্য, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাপীয়করণের বক্ররেখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিই। দেখো, তাপীয়করণের বক্ররেখা যে কোনো এরকম গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা করব, এই পাশে দিব আমরা সময়, এক্স অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে তাপমাত্রা। আমি এখানে দেখাচ্ছি বরফের জন্য, তোমাকে ধরো দিল প্রশ্ন বরফের তাপীয়করণের বক্ররেখা দেখাও, তাহলে আমরা জানি কি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এটা তো সবাই জানো, বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বরফের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, সবাই তো জানি। এখন এই দুটো আমার ফিক্সড, এই দুটো আমার ফিক্সড, তাহলে আমি বাকি মানগুলো আমি আমার নিজের মতো করে এখন এখানে বসাবো। দেখো, তোমাকে কিছুই যখন বলে দিবে না তখন তুমি নিজের মতো করে বসাবো। আমি ধরলাম -20 ডিগ্রি সেলসিয়াস নিচে, আর এরপর আমি 20 করে করে বাড়াবো, তাহলে 20, 40, 60, 80, 120, উপরে আরো যাবে, ঠিক আছে? তোমাকে ধরো আমি বলে দিলাম -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের জন্য তাপীয়করণের বক্ররেখা তুমি আমাকে এঁকে দেখাও, ঠিক আছে? এই কথা আমি তোমাকে বললাম। আচ্ছা, তাহলে ফার্স্টে কি হবে? দেখো, -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হলো। প্রথম কাজ কি হলো তাহলে? -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। তুমি আবারও বলছি, এরকম যখন তোমার সিকিউতে আসবে গ্রাফ আঁকার পাশাপাশি এরকম ভাবে তোমরা লিখে দিবা সাইডে যে কিভাবে কি হচ্ছে প্রসেসগুলো বা ধাপগুলো। তাহলে এখানে -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হলো, এরপরে সুপ্ত তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, ঠিক আছে? আমরা একটু আগেই পড়েছি সুপ্ত তাপ মানে কি, পদার্থের অবস্থা চেঞ্জ হবে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না। এই দেখো, পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, বরফ থেকে পানি হয়ে গেছে, কিন্তু তাপমাত্রাটা চেঞ্জ হয় নাই। তাপ আর তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য আছে, আশা করি আমরা সবাই জানি, হ্যাঁ? তাপ হচ্ছে শক্তি, বা তাপ হচ্ছে বলতে পারো কারণ, যার কারণে তাপমাত্রা বাড়ে বা কমে। তাপমাত্রা হচ্ছে রেজাল্ট বা ফলাফল, ঠিক আছে? তাপ হচ্ছে শক্তি, তাপমাত্রা কিন্তু শক্তি না, তাপমাত্রা হচ্ছে ওই বস্তুটার অবস্থা, আমি সেটা দিয়ে কি করতে পারি, বোঝাতে পারি, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হলো দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝলাম। এরপর আমার কাজ কি, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা এখন কি করবে, তাপ গ্রহণ করে 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 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। হলো, এই যে তাপ গ্রহণ করলো, তাপ গ্রহণ করে সে, হ্যাঁ 8:30, আরো বেশি, কয়টা বাজে? আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমার কি হবে, সুপ্ত তাপ গ্রহণ করবে। সুপ্ত তাপ গ্রহণ করে আমার দেখো এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, হলো? আচ্ছা, এই যে এই অক্ষটা আরো বড় হবে, ওকে। এরপরে যেটা হবে আমার কি হবে, ধরো যদি এটা এরকম হয় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পেই আছে, তাহলে তো এতটুকু পর্যন্ত শেষ। কিন্তু যদি তোমার প্রশ্নে হয় যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করো, তখন দেখাই দিতে হবে এই যে এখান থেকে আবার 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হলো। তাহলে এই যে এই রেখাটাকে আমরা বলছি গলনাঙ্ক রেখা। যেহেতু কি গলনাঙ্কের তাপমাত্রা এই রেখাটা পাচ্ছি, এটাকে বলছি গলনাঙ্ক রেখা, আর এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক রেখা। ডান? এতটুকু সবাই আমরা বুঝেছি নাকি? একটু দেখি কমেন্টে। বুঝতে পারছি, ওকে। সিকিউ মানে কি? ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন। এক্সাম নিয়ে আরেকটু বলেন। বলছি এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি নাকি? দেখো তো, এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি ক্লাস শেষে একটু পড়ে নিও নামাজ, হ্যাঁ সবাই একটু অড টাইমে হয়ে গেছে ক্লাসটা, হ্যাঁ। আচ্ছা,
আপু চিত্রটা এক্সামে গ্রাফ পেপার রাখতে হবে, তোমার ইচ্ছা। হ্যাঁ, তুমি তোমার যদি মনে হয় যে আমি আঁকবো গ্রাফ পেপারে, তুমি গ্রাফ পেপারে আঁকবা, নো প্রবলেম। আর তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে কি করতে পারি, প্লেন পেপারই আমি আঁকতে পারি, তুমি সেটাও করতে পারো, সেটাও সমস্যা নেই। বাট আমি প্রিফার করবো গ্রাফ পেপারে আঁকতে, সেটা খুবই হচ্ছে তোমার কি হয়, প্রিসাইজ হয়, ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা সমস্যা সেটা হয় কি, গ্রাফ পেপারে তুমি যখন লেখাটা কিন্তু স্পষ্টভাবে হচ্ছে কি করা যায় না, বোঝানো যায় না। সো সেই ক্ষেত্রে আবার কিন্তু প্লেন পেপারটা ভালো, ঠিক আছে। তো সবকিছু মিলায় আবার দেখা যায় তোমার কি থাকে, সময়ও একটু কম থাকে, সবকিছু মিলায় হচ্ছে প্লেন পেপারে করাটা খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, আমি নোট করছি আপু, ওকে ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা জি আপু, আচ্ছা জি, ওকে ঠিক আছে, জি বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার তাপীয়করণের বক্ররেখা। তাহলে শীতলীকরণের বক্ররেখাটা কি হবে, শীতলীকরণের বক্ররেখাটা এমন হবে, ঠিক আছে। তুমি এখানে এরকম ভাবে সেম ভাবে দিয়ে যাবা, ধরো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমার কি হবে, নেমে যাবে, রাইট। সো এখান থেকে মনে করো বেশি নামাই ফেলছি এই, আচ্ছা ধরো এটা হচ্ছে আমার 120 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 120 ডিগ্রি সেলসিয়াস থেকে ফার্স্টে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে, তরল হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন হবে। দেন মনে করো এখানে আমার 20, তাহলে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন হবে, ঠিক আছে। খুবই ইজি জিনিস, জাস্ট অপোজিটটা। ধরো তোমাকে যদি বলে যে আপু 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পের জন্য শীতলীকরণের বক্ররেখাটা কেমন হবে, তখন এরকম ভাবে দেখাবা। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পের জন্য শীতলীকরণের বক্ররেখাটা দেখাও, সেটাও আশা করি তোমরা পারবা। তোমাদের এরকম আসতে পারে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের জন্য কি তাপীয়করণের বক্ররেখা দেখাও, বা -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের জন্য তাপীয়করণের বক্ররেখা দেখাও, সেটা আশা করি পারবা। আর ঊর্ধ্বপাতনের জন্য যে গ্রাফটা হবে সেটা কি হবে, খুবই সিম্পল, কঠিন থেকে গ্যাসে চলে যাবে, কোনো তরল কিছু নাই, ঠিক আছে, কঠিন থেকে গ্যাসে চলে যাবে। আচ্ছা, আর এখান থেকে তোমাকে হয়তো বা ধরো টাইম দিয়ে দিতে পারে, যেমন আমি তোমাদের আজকের ক্লাস শেষে কিছু টাস্ক দিব, হ্যাঁ, মোটমাট 4টা প্রশ্ন তোমাদেরকে আমি এই গ্রুপে পোস্ট করে দিব, তোমরা এগুলো হোমওয়ার্ক করে আমাকে দেখাবা, ঠিক আছে। এই গ্রাফ সংক্রান্ত, যেমন এখানে আমি কিন্তু কোনো সময় কিন্তু কি করি নাই, বেঁধে দেই নাই, হ্যাঁ, যে এই যে সূত্রতাপ গ্রহণ করেছে 5 মিনিট সময় ধরে, দেখো এই যে সময় কিন্তু আমি এখানে ফিক্সড করি নাই। সো এই জন্য তুমি কিন্তু চাইলেই সময় এখানে 5, 10, 15, 20, 25, 30 তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু সময়টা দিতে পারতেছিলা। কিন্তু আমি যদি প্রশ্নে উল্লেখ করে দেই সময়টা, সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, সময়টা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো ওই রকম টাইপের কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিব আজকে টাস্ক ক্লাস শেষ করে, আশা করি তোমরা সবাই করে সাবমিট করবা, ঠিক আছে। আচ্ছা ওকে, করণাঙ্ক রেখা কত সেকেন্ড থাকবে, যদি কোনো কিছু না বলে দেয় সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতো তুমি করে নিবা, বা যদি সময় বেঁধে দেয় সেক্ষেত্রে তোমাকে সময়টা মেনটেন করতে হবে। ধরো তোমাকে বললো যে হচ্ছে সূত্রতাপ কঠিন থেকে তরলে পরিণত হতে সূত্রতাপ গ্রহণ করেছে 10 মিনিট ধরে, তখন তোমাকে এখানে কি করতে হবে, এটা যদি 10 হয় এটা এক্স্যাক্টলি 20-এ শেষ করতে হবে, অর্থাৎ এই 10 মিনিট তোমাকে মেজার করে দিতে হবে, এই তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে আপু, টাইমটা কিভাবে দিব, টাইমটা তো আমি বললাম যে হচ্ছে যদি তোমাকে উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে তুমি টাইমটা তোমার ইচ্ছা মতো দিবা, যদি টাইমটা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে ধরো তোমাকে এরকম বললো প্রশ্ন, ধরো তোমাকে দিয়ে দিল প্রশ্ন, আমি আগের পেজে দেখাই, ওকে এখানে দেখাই, ধরো তোমাকে বললো যে সুপ্ততাপ গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হতে সময় লেগেছে 10 মিনিট, তরল থেকে সম্পূর্ণ বাষ্প হতে সময় লেগেছে 20 মিনিট। তাপীয়করণের বক্ররেখা দেখাও, তখন কিভাবে দেখাবো, ফার্স্টে তো আগে আঁকবো এটা, হ্যাঁ দেখো একে এরপরে
-20 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 20, 40, 60, 80, 100, 120। আচ্ছা, টাইমটা পরে দিব। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আগে গ্রাফটা আঁকি। হ্যাঁ, গ্রাফটা আঁকি। -20 থেকে 0, দেন 0 থেকে আমার 100, 100 থেকে এটা উপরে যাবে। ফাইন, এবার চিন্তা করো আমার এখানে টাইম দিতে হবে। ফার্স্টে কিছু কিন্তু তোমাকে বলেনি, তো এটা ধরলাম 0, তাহলে এতটুকু ধরলাম 10। ঠিক আছে, তাহলে বলছে সুপ্ত তাপ গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হতে সময় লেগেছে 10 মিনিট। অর্থাৎ এখান থেকে সুপ্ত তাপ গ্রহণ শুরু হলো, এখানে সুপ্ত তাপ গ্রহণ শেষ। সুপ্ত তাপ গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হতে সময় লেগেছে 10 মিনিট। তাহলে এখানে এটা হবে 20 আর এটা হবে 15, তো এটা 5। ঠিক আছে, এই যে 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিট সময়ে আমার কি হয়েছে, কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। এই পাশে হচ্ছে দিলাম সময়, এই পাশে দিলাম তাপমাত্রা। ফাইন, এবার কি বলেছে, তরল থেকে সম্পূর্ণ বাষ্পে পরিণত হতে। তাহলে দেখো তো এইখানে যখন আছে তখনও সে তরল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল। এখানে এসে যখন আছে তখনও তরল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল। এখানে এসে যখন আছে তখন সে কি, বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তাহলে এই যে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে গেল। তাহলে এই যে তরল থেকে সম্পূর্ণ বাষ্পে পরিণত হতে সময় লেগেছে কত, 20 মিনিট। অর্থাৎ এখান থেকে আমাকে 20, তাহলে 20 থেকে 20 মিনিট মানে 40। এবার এখানে তাহলে তুমি নিজের মতো করে ভাগ করো, 25, 30, 35, 40। ঠিক আছে, ডান। আর এরপরে ধরো 45, 50 তুমি তোমার মতো করে দিলা। এক্স অ্যাক্সিস এই তো তোমার মতো করে দিলাম। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছি নাকি? আচ্ছা, অল ক্লিয়ার। ওকে ওকে আপু, 16 তারিখ টেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, এর ভাইয়া নিবে ক্লাস। ঠিক আছে, আমি হয়তো আজকেই ক্লাস নিয়েছি, এরপর আমার সময় হবে না ক্লাস নেওয়ার, কারণ হচ্ছে আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমার হচ্ছে তোমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। সো এরপরে ক্লাসগুলো ভাইয়াই নিবে। ঠিক আছে, আমার এরপরে সময় হবে না। আচ্ছা, প্রশ্নের প্যাটার্নটা একটু দেখান। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, লাইভ চলতেছে না? আচ্ছা, আমি হচ্ছে কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, ওকে, পুরোটার মধ্যে লাইটটা ভাবে ধরে রাখা, আমি হচ্ছে কথা বলি। ওকে, সো সবাই একটু খেয়াল করব, এখান থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসবে। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন। এভাবে না, আগে ঠিক ছিল, আগে ঠিক ছিল। ওকে, সো আমাদের প্রশ্নের প্যাটার্নের কথা যেটা বলতেছিলাম, ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতিত পদার্থগুলো। সিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে যে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, আবার হচ্ছে কি বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিন। সো এগুলো আসে হচ্ছে আমার সিকিউ। ঠিক আছে, মানে হচ্ছে আমার কি তাপীয়করণের বক্ররেখা। ভালো, খুবই ভালো। আচ্ছা, চমৎকার, দেখছো ডেডিকেশন, দেখো তোমাদের শেষ হয়ে যাচ্ছে ঘামে। আচ্ছা, আওয়াজ আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে তাপীয়করণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা, এগুলো দিয়ে আমার হচ্ছে প্রশ্ন অনেক বেশি আসে। আর হচ্ছে ওই যে তোমাকে ধরো একটা গ্রাফ দিয়ে দিবে, ওই গ্রাফ দিয়ে তোমাকে হচ্ছে আর কি ব্যাখ্যা করতে হবে কঠিন, তরল, বায়বীয়। তোমাকে ধরো ওই রকম একটা তাপীয়করণের বক্ররেখা বা একটা শীতলীকরণের বক্ররেখা দিয়ে তোমাকে বলল যে হচ্ছে কোথায় আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি এবং কোথায় আন্তঃআণবিক আকর্ষণ বল কম, সেটা হচ্ছে প্রশ্নের আলোকে হচ্ছে ব্যাখ্যা করো। তখন তোমাকে ওইভাবে আর কি ব্যাখ্যা করতে হবে। কঠিন পদার্থ যদি হয় আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, গ্যাসীয় পদার্থ যদি হয় আন্তঃআণবিক আকর্ষণ বল কম। এভাবে। ফ্যানটা বন্ধ করে দাও, অনেক সাউন্ড হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। গলনাঙ্ক রেখা অনুভূমিক কেন, এই প্রশ্নটা 4 নম্বরে আসে আপু। হ্যাঁ, গলনাঙ্ক রেখা অনুভূমিকটা কেন হবে দেখো। ওহো,
এই যদি হয় অবস্থা, কোথায় রাখছে? আবার শুরু থেকে করতে হবে। কোনটা দিয়ে ওপেন করছিস? এটা দিয়ে? জাস্ট ওয়ান্স। মনেও তো নাই আমার। আচ্ছা, খালি এভাবে আমার দেখাইতেই হবে, কিছু করার নাই। ওকে, ওকে, চিত্র নিয়ে কথা বলতেছিলাম। আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ, আজকে ক্লাসের জন্য। ওকে আপু, আমাদেরকে সৃজনশীল করাবেন না, কনসেপ্ট পড়ানোর কথা, কনসেপ্ট পড়াচ্ছি এই তো। আচ্ছা, এখন তো মানে হেজিও দেখা যাচ্ছে একটু। আচ্ছা, সো ছবি নিয়ে আশা করি কথা বলা হয়ে গেছে। এবার আসি হচ্ছে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের পরিমাপক ব্যাখ্যা করো। সো কোনো একটা পদার্থ আমার হচ্ছে কি বিশুদ্ধ আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো? ওই পদার্থের, মনে করো আমার একটা পদার্থের গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। ওই পদার্থ যদি 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায়, অর্থাৎ কি ওইখানে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ নাই, মানে কোনো কি ভেজাল নাই, ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে আর কি বুঝতে পারি কোনো পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। আর এরপরে আছে হচ্ছে তরল পদার্থের স্ফুটনাঙ্ক খোলা পাত্রে নির্ণয় করতে হয় কেন? খোলা পাত্রে নির্ণয় না করলে আমার হচ্ছে কি হবে, বাষ্পচাপ বেড়ে যাবে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, ব্যাপন কি নিঃসরণ কি? ব্যাপন যেটা, সেটা হচ্ছে কি আমার উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে আমার কোনো পদার্থ পরিচালন হওয়াকে আমরা বলি হচ্ছে কি ব্যাপন। আর নিঃসরণ যেটা, সেটা আমার কি করতে হবে, সরু ছিদ্র পথে চাপ প্রয়োগের মাধ্যমে আমার কি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো বস্তু যখন কি হবে প্রবাহিত হবে, সেটাকে আমরা বলি হচ্ছে নিঃসরণ। অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে বাহ্যিক চাপটা কাজ করবে, আর হচ্ছে কি ব্যাপনের ক্ষেত্রে বাহ্যিক চাপ কাজ করবে না, এটা স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হবে। যেমন আমি যদি খুব সিম্পলি তোমাদেরকে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করি, যেমন মনে করো একটা পারফিউম, ওই পারফিউম থেকে, পারফিউমটা ধরো এইখানে আছে এই বটলে রাখা, এখন এখানে আমি প্রেসার দিলাম, প্রেসার দেওয়ার কারণে ভেতরে ছিল পারফিউমের ক্যানের ভেতরে ছিল পারফিউম, সেটা এখন ভেতর থেকে বাহিরে আসলো, অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে আমার কি বস্তুটা প্রবাহিত হলো, কিন্তু আমার কি এটা চাপ প্রয়োগের মাধ্যমে, আমি চাপ দিয়েছি এই জন্য হয়েছে। এরপরে এই যে আমার কি এই মাত্র পারফিউমটা বের হলে এখন আস্তে আস্তে পারফিউমটা পুরো ঘরে আমার কি হবে, ছড়ায় যাবে, তাহলে ওইটা হচ্ছে আমার কি ব্যাপন, আর এটা হচ্ছে আমার নিঃসরণ, ঠিক আছে? পারফিউমের ক্যান থেকে জাস্ট বাহিরে বের হলো, সেটা হচ্ছে আমার নিঃসরণ, আর ওই নিঃসরিত পারফিউম যেটা, সেটা হচ্ছে পুরো ঘরে আমার কি হচ্ছে, ব্যাপিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লাইফ কি আটকে গেছে? লাইফ চলতেছে? আচ্ছা, সো এই হচ্ছে আমার ব্যাপন আর হচ্ছে নিঃসরণ। আমার ক্লাসটা নিয়ে একদমই শান্তি পাচ্ছি না। আচ্ছা, ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর নিঃসরণ হচ্ছে কি বাহ্যিক চাপের প্রভাবে ঘটে। ব্যাপন ধীর প্রক্রিয়া, আস্তে আস্তে আমার হচ্ছে ছড়াবে, আর নিঃসরণ কি দ্রুত প্রক্রিয়া, যেহেতু এটা হচ্ছে আমার চাপ প্রয়োগের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কার ব্যাপন হার বেশি এবং কেন? আচ্ছা, এখানে হচ্ছে আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপন হচ্ছে কম হবে। আমি আবারও কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, যার ব্যাপন বেশি হবে অর্থাৎ সে কি হালকা পাতলা, তার আণবিক ভর হচ্ছে কি কম, অর্থাৎ আণবিক ভর যার কম তার ব্যাপন হচ্ছে বেশি, আণবিক ভর যার বেশি তার ব্যাপন কম। সো এখানে কিছু পদার্থের আণবিক ভর বের করা আছে,
যেমন দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তারপরে হচ্ছে আমার কি NH3 হবে, হ্যাঁ এটা NH3 হবে, এটা NH3 হবে। সো NH3 যেটা NH3 এর আমার হচ্ছে আণবিক ভর এটা হচ্ছে আমার 17 হবে, 14 + 1 × 3, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর। সো এখানে তোমাদেরকে আমি যদি ধরো বলি যে NH3 হবে এটা 14 + 1 × 3 মানে 17। NH3 আর সালফার ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যাপন হার বেশি? তাহলে দেখো NH3 এর আণবিক ভর হচ্ছে 18, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64, তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, অর্থাৎ এর কি হবে? ব্যাপন হার কম হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমার এগুলোই আছে ঘুরে ফিরে কথাবার্তা, স্লাইডে আমি অ্যাড করে দিয়েছি এগুলো। আর এই তো, আর ম্যাথ আছে, ম্যাথ অলরেডি হচ্ছে ক্লাসের শুরুতে যেটা আলোচনা করেছি সেইটা। ওকে, ঠিক আছে, ডান। সো এই হচ্ছে আমার চ্যাপ্টার 2, ঠিক আছে, এই হচ্ছে আমার চ্যাপ্টার 2। ওকে, ডান। চ্যাপ্টার 2-তে কারো কোনো সমস্যা আছে নাকি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, দেখি আমি কমেন্ট বুঝতে পারছি নাকি। চলছে তো লাইভ, সবাই বলতেছে একটু এই নেট সমস্যা। ক্লাস কি শেষ করব আমি? আরেকটা চ্যাপ্টার বাকি এখনো, ব্লার হলে তো প্রবলেম একটু। বুঝতে পারছেন না একেবারে? ভাইয়াকে একটু, আচ্ছা ক্লাসটা করে শান্তি পাচ্ছি না আমি, ক্লাসটা নিয়ে আমি একদমই শান্তি পাচ্ছি না। ক্লাসে এই পর্যন্ত কমপক্ষে 4-5 বার ইন্টারাপশন হয়েছে, উপর দিয়ে এত প্রবলেম, এর মাঝখানে আসলে ক্লাস আসলে খুবই কষ্ট হচ্ছে আমার নিতেও, ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলতেছে আচ্ছা গ্রামের ব্যাপন সূত্র যেটা, এটা হচ্ছে তোমাদের জাস্ট খুবই হালকা পাতলা আলোচনা করা আছে, আমি স্লাইডে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, আমি স্লাইডে অ্যাড করিয়ে রেখেছি। আজকের ক্লাসে আমি জাস্ট হচ্ছে চ্যাপ্টার 2টা হচ্ছে তোমাদেরকে দেখালাম, চ্যাপ্টার 2 একদম শুরু থেকে দেখিয়েছি। এই চ্যাপ্টারে যা যা পড়তে হবে ইন টোটাল আমি স্লাইডে অ্যাড করে দিয়েছি। এমন কোনো টপিক কি আছে যেটা আমি আমার ক্লাসে হচ্ছে দেখাই নাই? তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ফেলবো? আচ্ছা, ওকে। সবাই বলতেছে ব্লার, না প্রবলেম নাই। ওকে, গ্রাফ বেসিক প্রবলেম, গ্রাফ নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। তাপীয়করণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা, এগুলো নিয়ে আমি পুরোপুরি আলোচনা করে দিয়েছি। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কিভাবে হবে। সো আমাদের যেই সিকিউ বলো, এমসিকিউ বলো, এগুলো কিন্তু আমাদের মোটামুটি এই 3টা টাইপ থেকে আসে, 3টা টাইপই আমি তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিয়েছি। সো এছাড়াও যদি চ্যাপ্টার 2 থেকে তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে জানো। আচ্ছা, ওকে। ম্যাথগুলা, আচ্ছা এই ম্যাথ যেগুলো সেগুলো চ্যাপ্টার 3 এর ম্যাথ, ঠিক আছে। এই আণবিক ভরের যে ম্যাথটা না, বা হচ্ছে কি পারমাণবিক ভরের যে ম্যাথ, সেটা হচ্ছে জাস্ট ওই সূত্রের ম্যাথ, ঠিক আছে। এই সূত্রের ম্যাথ আমি যদি ক্লাস নেই চ্যাপ্টার 3 এর, আমি সেখানে আবারও ইনক্লুড করে দিব। জাস্ট সূত্রগুলো দেখানোর কারণ হচ্ছে আমি যখন তোমাদেরকে ব্যাপন টপিকটা তোমাদেরকে হচ্ছে দেখালাম, ব্যাপনের ক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে আণবিক ভর যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, ব্যাপন হার হচ্ছে বেশি হবে। সো এই আণবিক ভরটা কিভাবে বের করে, জাস্ট ওই কথাটার জন্য আমি শুরুর দিকে তোমাদেরকে পারমাণবিক ভর, আণবিক ভরের সূত্রটা আমি এক্সপ্লেন করেছি, এই আর কিছু না। হ্যাঁ, তো এখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আসে, যেটা তুমি আমাকে বলেছো যে আপু আমাদেরকে ম্যাথ করান। চ্যাপ্টার 2 এ এছাড়া কোনো ম্যাথ নাই, চ্যাপ্টার 3 তে ম্যাথ আছে, যেমন অণুর সংখ্যা নির্ণয়, তারপরে হচ্ছে অণুর ভর নির্ণয়, এই সবগুলো হচ্ছে চ্যাপ্টার 3 এর ম্যাথ। চ্যাপ্টার 3 তে যখন আমি হচ্ছে যাব তখন ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আর কোনো ম্যাথ নাই? হ্যাঁ, কোনো ম্যাথ আছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 তে কোনো ম্যাথ আমি পাই নাই। সো ওভারঅল জাস্ট একটা সূত্রই ছিল, এই সূত্র তা হচ্ছে যে তোমাদের কি বলবো, কথা মতো চ্যাপ্টার 3 এর সূত্র, বাট আলোচনা করেছি শুধুমাত্র ব্যাপন টপিকটা পড়ানোর জন্য। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপন, নিঃসরণ, এদের মধ্যে পার্থক্য আসে। আর আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো লিখিয়েছি এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। কোন পদার্থের ব্যাপন হার বেশি, 3-4টা পদার্থ দিয়ে তোমাকে বলবে কোন পদার্থের ব্যাপন হার বেশি, তোমাকে সেটা আণবিক ভর দিয়ে টেস্ট করতে হবে।
তাপীয়করণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা এগুলোই আসবে। গ্রাফ দিয়ে তোমাকে বলবে যে কোন পোর্শনে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, কোন পোর্শনে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, সেটা ব্যাখ্যা করো, সেটা আসবে। আর হচ্ছে সুপ্ত তাপ,